বেড সংকটে নিউরোসায়েন্স হাসপাতালে চরম ভোগান্তি, প্রতিদিন ফিরছে হাজারো রোগী, আশার আরো 500 বেডের নতুন ইউনিট। বলতেছে যে সিট খালি থাকলে পরে আপনি পাবেন বেড, তাছাড়া পাবেন না। এই দেন 4 দিন যাবত আমরা এই জায়গায় বসে রয়েছি। যেগুলো ধরেন যে এই হসপিটালের বাইরে ম্যানেজ করা একটু কঠিন, ওই পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই। যে মডুলার ওটিটি হয়েছে এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরোসায়েন্সে হলো। রাজধানীতে রোকেয়া দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরের র্যালি সহ 3 দিনের বর্ণাঢ্য আয়োজন। প্রচারে থাকলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই নতুন 3 জোটের, বলছেন বিশ্লেষকরা। মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে, তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালের বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ সময় গুরুতর রোগীও পায় না ভর্তির সুযোগ। নানা ধরনের সেবা না পেয়ে প্রতিদিন ফিরতে হয় হাজারের বেশি রোগীকে। তবে আশার কথা হলো যে এই হাসপাতালের বর্তমান ভবনের পাশে প্রস্তুত 500 বেডের আরেকটি ইউনিট, এটি পুরোপুরি চালু হলে ভোগান্তি কমবে স্ট্রোকের রোগীদের। জীবন আলীর জীবন যায় যায়, মাত্র 20 বছর বয়সেই হয়েছে স্ট্রোক। পাবনা থেকে আনা হয়েছে ঢাকায়। চিকিৎসা খুব জরুরি হলেও নিউরোসায়েন্স হাসপাতাল জানায় বেড খালি নেই। এই হাসপাতালে আসা স্ট্রোকের রোগীদের 22%ই জীবন আলীর মতো তরুণ। হঠাৎ করে হলো মুখ চোখ দেখা হয়ে গেছে, হাত পা দেখা হয়ে গেছে, আর মুখটা গলটানি করলো। সিট নাইতে ঠিক আছে, কিন্তু চিকিৎসা তো আছে, কোনো চিকিৎসাই নেই এখানে। এখন নিয়ে যাইতে হচ্ছে, তা নিয়ে যায় রোগী যদি মারাই যায় তাহলে এখানে এত কষ্ট করে নিয়ে আসে লাভ কি? দেশের থেকে আসা হয়েছে। হাসপাতালে আসা অনেক রোগীর অবস্থা জীবন আলীর মতো। অনেকে দিনের পর দিন হাসপাতালে হাজিরা দেন ভর্তির আশায়, ফেরতও যান শত শত রোগী। বহির্বিভাগে যেন পা ফেলার জায়গা নেই। প্রতিদিন অন্তত 2000 রোগীর ভিড় থাকে। ঢাকার বাইরের রোগীই বেশি। ভর্তি ছাড়াও অপেক্ষার দীর্ঘ লাইন সার্জারির জন্য। সিরিয়াল পেতে সময় লাগে 2 মাসের মতো, আর 3 মাস লাগে MRI এর সিরিয়াল পেতে। সেবার মান আর ভালো ব্যবস্থাপনার জন্যই এই হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এখানে তো খুব কঠিন। এখন এনারা বলতেছে যে সিট খালি থাকলে পরে আপনি পাবেন বেড, তাছাড়া পাবেন না। টিকিট কাটছি, সিট নাই। পরে বাড়াইছে সোরর দি গেছি, টিকিট কাটছি, সিট নাই। পরে আবার ব্যাক করে এই জায়গায় আসছি। এই দেন 4 দিন যাবত আমরা এই জায়গায় বসে রয়েছি। আমরা আগে ক্যাটাগরাইজ করি কোন পেশেন্টটা ভর্তি হওয়ার জন্য খুব বেশি জরুরি। যেগুলো ধরেন যে এই হসপিটালের বাইরে ম্যানেজ করা একটু কঠিন, ওই পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই, যে তাদেরকে আগে ভর্তি করি। এই অবস্থায় স্বস্তির খবর হলো হাসপাতালে প্রস্তুত আরেকটি 500 শয্যার নতুন ভবন। সেখানে 2-1 দিনের মধ্যেই সীমিত পরিসরে সেবা দেয়া শুরু হবে। নিউরো চিকিৎসার সব আধুনিক আয়োজন আছে এখানে। 12টি অপারেশন থিয়েটার 24 ঘন্টা যদি রান করে, তাহলে নিউরো সার্জিক্যাল যে সেবাটা সেটা আমরা যথোপযুক্তভাবে দিতে পারবো বলে আশা করি। এবং আপনারা জানেন যে মডুলার ওটিটি হয়েছে এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরোসায়েন্সে হলো। হাসপাতালটি পুরোপুরি চালুর ক্ষেত্রে চ্যালেঞ্জ জনবল ও বাজেট। নার্স আজকে পদায়ন হয়েছে একটা অংশ, আগামীতে বাকি অংশ পদায়ন হবে। সো বিভিন্ন ক্যাটাগরি প্রফেশন মানে ডাক্তার, বিশেষজ্ঞ এবং সাপোর্ট স্টাফদের যেটা লাগবে, পদায়নে কোনো রকম ঘাটতি হবে না। নিউরোসায়েন্স হাসপাতালের 2 ভবন মিলিয়ে এখন বেডের সংখ্যা 1000। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সরঞ্জাম সহ সব মিলিয়ে নতুন ভবনে ব্যয় হয়েছে 506 কোটি টাকা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বেগম রোকেয়া দিবসের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি আমরা যাচ্ছি সেখানে। সারা জাতি এই অভিনন্দনের শরীক হবে। আমরা যে মহিয়সী
আমরা যে মহিষী নারীর কথা স্মরণ করে আজকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই, এবং যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে চারজন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। আজকে তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম? কেন এই 100 বছরেও আরও বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো, এগিয়ে নিয়ে যেত, ধাক্কা দিত, মনে করিয়ে দিত কোন পথে আমাদের যাওয়া দরকার। 100 বছর পরে কি হলো? কত অগ্রসর হলাম? উনিশশো 1974 সনে বিরাট দুর্ভিক্ষ হলো, পথে পথে মানুষ মারা গেল। আমরা নির্বাক তাকিয়ে দেখলাম, কিছুই করলাম না। তাদের মধ্যে বহু মহিলার মৃতদেহ, তার সন্তানের মৃতদেহ, কারো মধ্যে কারো হিসেবে 15 লক্ষ মানুষ ওই দুর্ভিক্ষে মারা গিয়েছিল। আমরা চিলমারির কথা শুনি, আমরা মঙ্গার কথা শুনি, শুনে পত্রিকার সংবাদের মতো একবার করে এগিয়ে যাই। কি হলো তাদের, যারা প্রতি বছর মঙ্গার শিকার হয়, অনাহারে থাকে? তার জন্য আমাদের করণীয় কি? আমরা হিসাব করিনি। এই যে দুর্ভিক্ষ হলো, এর ফলে আমরা কে কি প্রতিকার চাইলাম, সেটাও আমরা একত্র করে দেখিনি। তার ধাক্কা চট্টগ্রামেও পৌঁছেছিল। চট্টগ্রামে যদিও দুর্ভিক্ষ হয়নি, ওই ধাক্কাটা পৌঁছেছিল। সারা দেশের ধাক্কা সেখান থেকে আমরা অনুভব করেছি। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতি বিভাগে। আমরা ধাক্কাটাকে এভাবে নিতে চেয়েছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের যদি কোনো অর্থ থাকে, তাহলে পাশের যে গ্রাম, সেই গ্রামের উপরে তো একটা ছাপ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নিয়ে। না হলে কিসের এই বিশ্ববিদ্যালয়, কিসের এই জ্ঞান, যার ছোঁয়া পাশের গ্রামে লাগে না।
তখন ছাত্রদের নিয়ে ভাবলাম, ছাত্র এবং ছাত্রীদের নিয়ে ভাবলাম আমরা এই জোবরা গ্রামকে চিরদিনের জন্য দুর্ভিক্ষ থেকে মুক্ত রাখব। এখানে যেন কোনো অবস্থাতেই দুর্ভিক্ষ ঢুকতে না পারে। সবাই খুশি, সবাই এক পায়ে প্রস্তুত করতে উৎসাহ সহকারে। সেই ছিল আমাদের যাত্রা। শুধু আমরা সারা দেশের কিছু করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের পাশে একটা গ্রাম আছে, সেটার জন্য আমরা কিছু করতে পারি এবং নিশ্চিত করতে পারি। শুধু করতে পারি না, নিশ্চিত করতে পারি। দুর্ভিক্ষে আঘাতটা কার কাছে প্রথম আসে? মেয়েদের উপরে, শিশুদের উপরে। আমরা চেষ্টা করলাম তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। মেয়েরা আমার সঙ্গে দেখা করবেই না, কিছুতেই না, আমি পুরুষ মানুষ। মেয়েরা গেল, তাদের সঙ্গে কথা বলল, বোঝালো কি করা যায়। সেইটার থেকে এই ঋণ কর্মসূচি শুরু হলো, যেটা পরবর্তীতে আরো বড় আকার ধারণ করলো। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম এবং ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মভূমি রংপুরের পায়রাবন্দে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ভিসি ডক্টর এম সাখাওয়াত আলী এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজমের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে শহীদ আবু সাইদ চত্বর ক্যাডেট কলেজ মোড় হয়ে আবারও স্বাধীনতা সড়কে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আজ পায়রাবন্দর স্মৃতি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করতে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে রোকেয়া সাখাওয়াত দিবস। সকালে কর্মসূচির শুরুতেই শহরের বশিরউদ্দিন মেমোরিয়াল কোঅপারেটিভ মহিলা কলেজ চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নতুন প্রজন্মের মাঝে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ও সমাজ সংস্কারে রাখা তার অবদান তুলে ধরা হয়। ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে না নতুন গঠিত 3টি জোট, তবে এনসিপি, জাতীয় পার্টি ও বামদের নেতৃত্বাধীন আলাদা এই জোটগুলোর ভোটের প্রচারে বড় ভূমিকা থাকবে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট টানতে পারবে এমন সক্ষমতা নেই জাপার একাংশের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের। অন্যদিকে সংস্কারের উদ্দেশ্যে গঠিত এনসিপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট কোনো দলের সাথে সমঝোতার চেষ্টা করলে জোটটি ভেঙে যেতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ। গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট। এরই মধ্যে 9টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে আলোচনায় এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। যদিও এই জোটের সাথে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ 8টি দলের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই নতুন এই জোটের প্রভাব নিয়ে শুরুতেই প্রশ্ন উঠছে। এই জোটটায় যারা যুক্ত আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এরা তো নির্বাচনকে সামনে রেখে করেনি, এরা আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে রেখে করেছে। কিন্তু এনসিপির নির্বাচনে কিছু লক্ষ্য আছে। তারা যদি এখনও জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। প্রেসার গ্রুপ হিসেবে তার রোলটা দুর্বল হয়ে যাবে যখন সে বড় কোনো দলের সাথে যোগ দিবে, তখন দলগুলো তাকে সেটা অ্যালাউ নাও করতে পারে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি। দলটির পুরনো ও পরিচিত নেতাদের নেতৃত্বে 20টি দল নিয়ে গঠন করা হয়েছে নতুন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যদিও এই জোটে নেই জিএম কাদেরের জাতীয় পার্টি। এই অবস্থায় এই জোটের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশের প্রতীক লাঙল হবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। জাতীয় পার্টির এখন দুটি ধারা মাঠ পর্যায়ে আছে। একটি ধারা সরকারের পছন্দ নয় বা বড় দলগুলোর পছন্দ নয়, আরেকটি ধারা মনে হচ্ছে বড় দলগুলো বা সরকারের একটু ফেভার পাচ্ছে। ছোট ছোট দলগুলোর তো বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির টিকে থাকার একটা লড়াইও, আবার একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিও বাংলাদেশে তাদের যে বন্ধু রাজনীতিবিদ আছে তাদের টিকিয়ে রাখার জন্য এই ধরনের জোট গঠন করাচ্ছে। এখানে আওয়ামী লীগের ভোটটা হলো ওই অংশের সাথে মানে ঝগড়ার একটা বড় ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর বলে আমার কাছে মনে হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতির নানা সমীকরণ সামনে রেখে নতুন দুটি জোট গঠিত হয়েছে। ভোটের প্রচারে তাদের গুরুত্ব থাকবে বলে মনে করেন তারা। ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে, তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে। নির্বাচনের পরে যদি একটা দুইটা আসন পেয়ে ফেলে তখন এটা পরবর্তী সিনারিও বলে দিবে আসলে মানে তারা কি খুব ম্যাটার করবে কিনা। তবে নতুন যত জোটই হোক, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামের। উচ্চকক্ষে পিআর পদ্ধতির কারণে আসন সমঝোতায় ছোট দলগুলোকে ছাড় দেওয়ার প্রবণতাও এতে কমবে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ডিপেন্ড করে যে মানে জোটের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বাতিল হয়েছে আজকের এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউলও। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সোমবার দুপুরের পর এভারকেয়ারে আসেন তিনি। মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেরও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার মা ও মেয়ের মরদেহ নাটোরে নিজ বাড়িতে নেওয়া হয়েছে। ভোরে শহরের বড়গাছা এলাকায় মরদেহ এসে পৌঁছায়। এ সময় এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জোহরের নামাজের পরে তাদের জানাজা শেষে দাফন করা হবে। এর আগে সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। ঢাকার মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ের মরদেহ নাটোরে নিজ বাড়িতে পৌঁছেছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, জানাজা এবং দাফন কখন নাগাদ হতে পারে, ওখানকার বিস্তারিত পরিস্থিতি আমাদের জানাবেন। মাঠে আসলে বাদ জোহর নিহতের জানাজা শেষে আসলে গাড়িখানা গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে। এখানে কিন্তু নাটোর শহরের বড়গাছা এলাকায় এসে মরদেহ পৌঁছেছে আজকে একেবারে ভোরে। তখন থেকেই কিন্তু স্বজনরা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই তারা ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন এবং এখানে যদি আমরা তাদের একজন স্বজনের সাথে কথা বলি যে আসলে কি ঘটনা ঘটেছিল। জি, ঘটনা গতকাল সকাল 9:30টায় আমার ভাই বাসায় ছিল না। গৃহ কাজের বুয়া সকাল 7:50 কাজের উদ্দেশ্যে ফ্ল্যাটে ঢুকার পরে আপনার এই ঘটনাটা ঘটায়, মানে এত নিষ্ঠুর নির্মম ঘটনাটা ঘটায়। এরপরে হচ্ছে আপনার ভাইয়া আসে 12টার দিকে, ভাইয়া দুপুর 12টার দিকে আসে। এসে দরজা খোলাইছিল, জাস্ট শুধু ভাইয়া একটু দরজাটা, আমরা শুনেছি যে 4 দিন আগে কাজের মেয়েকে কাজের বুয়া 4 দিন আগে ঢুকছে। ঢুকার পরে এই ঘটনাটা, নির্মম ঘটনাটা কাজের বুয়া ঘটাইছে। এখন আপনারা কি চান? এখন আমরা চাই কাজের বুয়ার সঠিক মানে বিচার হোক আর ফাঁসি হোক, এটাই আমরা আর কি চাই। মার্কি, আসলে যে বিষয়টি শুনছিলেন যে একটা একেবারে হৃদয় বিদারক এবং ভয়াবহ ঘটনাই ঘটেছে, যে 4 দিন আগে নাম পরিচয়হীন একজনকে গৃহকর্মী হিসাবে তারা নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পরেই কিন্তু গতকাল সকালে একেবারে সকাল 7টার দিকে নির্মমভাবে কুপিয়ে, মা মেয়েকে কুপিয়ে, এবং এই যে মেয়েটা রয়েছে এই মেয়েটার স্কুল ড্রেস পরে কিন্তু এই কাজের মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সিসিটিভির ফুটেজে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। সব মিলিয়ে যে লোমহর্ষক হত্যাকাণ্ড বলা হয়, সেই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এখানে নাটোরবাসী সহ তার স্বজনরা যে বিষয়টি বলছেন, যে বিষয়টির উপর আসলে জোর দিচ্ছেন, সে বিষয়টি হলো যে কাজের মেয়ে নির্ধারণ করার সময় যেন যথাযথ আইনি প্রক্রিয়া, যথাযথ পরিচয়, জাতীয় পরিচয়পত্র সহ যে আইনশৃঙ্খলা বাহিনী যে বিষয়গুলো বলে, এই বিষয়গুলো আসলে মেনটেন করেই যেন
কাজের মেয়ে নিয়োগ দেওয়া হয় সেই বিষয়টার উপরেই জোর দিচ্ছেন। তো এখানে সকাল থেকেই কিন্তু আমরা এই সংবাদ সংগ্রহ করতে এসে যে বিষয়টা দেখেছি যে বারবারই কিন্তু একটি বিষয়ের কথাই সবাই বলছেন যে যদি এই গৃহকর্মী যারা এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা যদি একেবারেই শক্ত অবস্থান নিত, যদি নাম পরিচয় দিয়ে এই কাজের গৃহকর্মী নিয়োগ দিত তাহলে হয়তো এমনটি ঘটনা ঘটতো না। তো সবাই চাইছেন যে এই নির্মম হত্যাকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। মাঠি জি নাজমুল, এরকম লোমহর্ষক ঘটনা আসলে কারোই কাম্য নয়। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আগামী নির্বাচনে দুর্নীতিবাজ চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। এই অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের নিজেদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা সবাই স্বীকার করি যে দুর্নীতি এই দেশকে বৈষম্যের দিকে নিয়ে গিয়েছে, দুর্নীতি অপশাসন টেনে এনেছে। আমরা যদি সুশাসন চাই সবার আগে এখানেই আমাদের হাত দিতে হবে। মেট্রো রেলের নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের জন্য অবিলম্বে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। একই সাথে দ্রুত সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক কথিত বিশেষ বিধান বাতিল করে এই বিধিমালা প্রকাশ করার আহ্বান জানান তারা। সকালে দিয়াবাড়ি মেট্রো রেল ভবনের সামনে 9ম থেকে 20তম গ্রেডে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এই কর্মসূচিতে বলেন, 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর দীর্ঘ 1 যুগ পেরিয়ে গেলেও 900-র বেশি নিয়মিত কর্মকর্তা কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা তৈরি হয়নি। 2022 সালের 28 ডিসেম্বর থেকে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে কর্মীরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু চাকরি বিধিমালা না থাকায় তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, গ্রুপ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর একটি খসড়া চাকরি বিধিমালা প্রস্তুত করা হলেও বিতর্কিত বিশেষ বিধান যুক্ত রাখায় 13 বছরের বিধিমালার চূড়ান্ত হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সকল কার্যক্রম স্বাভাবিক রেখে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। সরকারি ছুটির দিনে আমরা যে ডিউটিগুলো করে থাকি সেটার জন্য আমরা কোনো ধরনের ভাতা বা কোনো ধরনের কোনো সম্মানই পাওয়া যায় না। একমাত্র প্রজেক্টের জন্য সার্ভিস রুলস হইতে আমি মনে করি 13 বছর লাগতেছে। আমরা সবাই এটাই এখন মনে করতেছি এবং হচ্ছে এটা ম্যানেজমেন্টের ব্যবহার এটা স্পষ্ট। বিশেষ বিধানটা প্রজেক্টের আত্মীয়করণের কারণে আমাদের এই সার্ভিস রুলটা অনেক দীর্ঘদিন এটা মনে ঝুলে আছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ক্যারিবিয়ার রাষ্ট্র কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। সোমবার দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন তিনি। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ছিল। আদালতে বিবৃতিতে বলা হয়েছে, গুপ্তচর বৃত্তি এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। পাশাপাশি বিদেশি কোম্পানি থেকে অর্থ গ্রহণ করেছেন এবং সম্পদ অধিগ্রহণকে বৈধ করার জন্য অন্যান্য সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে এই কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল। En cuanto a los renglones que inciden en la generación de divisas, el país tiene una inflación inducida. দর্শক, এই ছিল যমুনা নিউজে।